ব্যক্তি উপবিশ্বাসকে ব্যাখ্যা করব অত্যন্ত সরল সহল, আর আমি খুব ছোটকাটা একটা মানুষ। প্রেমিকা হিসেবে একেবারেই না, কারণ আমি ম্যানম্যানা কথা বলতেই পারি না, আমার একদম শর্টকাট কথা। এটা মিডিয়াতে আপনারাই দেখে থাকেন। অনেকেই তো উপবিশ্বাসকে তরুণ তরুণী আইডল মনে করে, আজকে হচ্ছে ভালোবাসা দিবস। তো এখন ভালোবাসাটাকে মানুষ বিভিন্নভাবে সংজ্ঞা দিচ্ছে। আসলে আপনার কাছে প্রথমত ভালোবাসার সংজ্ঞা কি, আর তরুণ তরুণীদের উদ্দেশ্যে আসলে আজকের এই দিনে ভালোবাসা কি বার্তা? আজকের এই দিনে আমার তরুণ তরুণীদের একটাই বার্তা থাকবে যে ভালোবাসা ভালো, বাট অতিরঞ্জিত ভালোবাসতে গিয়ে নিজের ক্ষতি করা এটা একেবারেই আমি বলবো যে আমি তোমাদের বড় আপু হই, সিনিয়র পার্সোনালিটি হয়ে আমি এই কথাটা বলবো। প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেন এমন কিছু থাকে যেখান থেকে বাবা মা কষ্ট না পায়, এবং আমরা বাবা মাকে ক্ষতি করব বা আমাদের কারণে অন্যর কারো ক্ষতি হোক সেটা আমরা চাইবো না। আর দ্বিতীয় কথা, ভালোবাসা পবিত্র, যেটার কোনো ডেফিনেশন হয় না। আর আমার কাছে একটি সংজ্ঞা, যেখানে বিশ্বাস থাকে সেখানে সব কিছু সম্ভব। ভালোবাসা কি কোনো বয়সের বাধা মানে? হ্যাঁ, ভালোবাসা কি কোনো বয়সের বাধা মানে? আচ্ছা থাক, আমি আর ওটা না। আচ্ছা, সর্বশেষ দিদি, ব্যক্তি অপবিশ্বাস। তবে আমি ভালোবাসা বয়সের বাধা যে কথাটা বললেন, আমি এই কথাটা বলতে চাই, প্রত্যেকটা মানুষের নিজস্ব ইচ্ছা শক্তি থাকে। আমি কি করব সেই দায়ভার বা দায় খরচ আমি আপনাদেরকে দিব না। বাট যদি কোনো ক্যামেরার সামনে কেউ আসে, সেখান থেকে যদি ব্যাড মেসেজ কেউ পায়, যার কারণে যদি ব্যাড পয়েন্ট অফ ভিউ তৈরি হয় একটা সমাজের মধ্যে, সেটা আমি নেগেটিভ বলি, অ্যান্ড আই হেট। আপনি কি মোশতাক তিশাকে ইন্টিগ্রেট না, করলেন? আমি সর্বকিছুর ক্ষেত্রে আমি আপনাকে ভাইয়া বলতে পারি যে আপনি এখন কি খাবেন, কি করবেন, দ্যাট ইজ ফর ইউ। আমার দেখার দরকার নেই, আমি জানতেও চাইবো না, বাট আপনার সেই দেখাটা যেন আর পাঁচজনের ক্ষতির কারণ না হয়, সেটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্ট। আচ্ছা, ব্যক্তি অপবিশ্বাসকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভালোবাসা দিয়ে। হ্যাঁ, এটা খুব সুন্দর। ব্যক্তি উপবিশ্বাসকে ব্যাখ্যা করব অত্যন্ত সরল সহল, আর আমি খুব ছোটকাটা একটা মানুষ। প্রেমিকা হিসেবে কত মার্ক দিবেন নিজেকে? প্রেমিকা হিসেবে একেবারেই না, কারণ আমি ম্যানম্যানা কথা বলতেই পারি না, আমার একদম শর্টকাট কথা। এটা মিডিয়াতে আপনারাই দেখে থাকেন। থ্যাংক ইউ। অ্যানসার এটা দিবেনি, আজকে ভালোবাসা দিবস, আজকে জয়ের বাবার মানে সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, এবং এটা ব্যক্তিগত তো, সো আর জয়ের বাবা মানে জয়ের সঙ্গে জয়ের বাবা আজকে কথা বলেছে কিনা? দুটোই ব্যক্তিগত। আমার সিনেমাটার শুটিং হয়েছিল সিলেটে না, এটা হয়েছিল চিটাগংয়ে, হাটহাজারি কোদালা চা বাগানে। তো এত ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ ওখানকার মানুষ অত্যন্ত আন্তরিক ছিল। আর আমাদের যেটা একটু প্রথমেই আমরা আর্টিস্ট হিসেবে যেটা আমাদের করণীয় ছিল, সেটা আমরা চা বাগানে যারা ছিলেন তাদের সাথে আমাদের 1-2 দিন আমরা তাদের সাথে খেয়েছি, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা সব কিছু দেখেছি। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে চা বাগানের লোকদেরকে আমরা একটু ট্যান্টে দেখি, এটার কারণটা হচ্ছে অল টাইম তারা রোদের মাঝেই থাকে। আর চা বাগানের একটা স্পেশালিটি আছে, কিন্তু সেটা হচ্ছে কি চায়ের 3 কুড়ির পাতার কিন্তু ভর্তা খাওয়া যায়, যেটা আমরা অনেক কিছুর ভর্তা বানিয়ে খাই। তো এটা আমার কাছে অনেক নতুনত্ব ছিল, আমি কখনোই খাইনি এই সিনেমার আগে। আর একটা ব্যাপার হচ্ছে কি লবণ দিয়ে ওরা চা খায়, তো এইটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল, এবং এটা অথেন্টিক কারণ ছিল। ওখানে প্রচুর চা বাগানের গোড়ার কাছে আসলে সাপ থাকে, ছোটো ছোটো সাপ থাকে, ডিম দেওয়া থাকে। যখন অতিরিক্ত বডিতে লবণ থাকে তখন সাপ সেটাকে নিতে পারেন, এবং অনেক ধরনের ছোটো ছোটো পোকা থাকে, যেটা কিন্তু লবণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার সে পোকাগুলোকে নিজেদের কাছে না আনার জন্য। তো এটা একটা ব্যাপার ছিল। এবং আমরা সবসময় গায়ে যেটা করতাম যে সরিষার তেল লাগিয়ে কিন্তু আসলে ওখানে যেতে হয়। তো সরিষার তেল এবং সানবার্নিংয়ের সাথে কিন্তু ট্যান্টের ব্যাপারটা থাকে। তো অনেক ন্যাচারাল জিনিসের সাথে অ্যাডজাস্ট হতে পেরেছিলাম এই সিনেমা দিয়ে। তো অনেক গুড একটা এক্সপিরিয়েন্স ছিল। আর অবশ্যই নীরবের সাথে অনেক বছর পর একটা কাজ হচ্ছে, আশা রাখবো দর্শকরা এটা একদম ডিফারেন্ট একটা উপবিশ্বাসকে দেখবে। ওই গ্ল্যামার উপবিশ্বাস না, নাচ গান ওরকম উপবিশ্বাস না, অন্য একটা উপবিশ্বাসকে দেখতে পারবে। যদি এটার প্রশ্নটা আমি করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওখানকার তো চট্টগ্রামের যে ভাষাটা, সেটা কিন্তু বুঝতে একটু খুবই কঠিন। আমার কাছে খুবই, আমি প্রথমে বলি আমি চিটং অ্যান্ড সিলেটের ভাষার খুবই ফ্যান, কারণ তাদের কথাবার্তা আমার খুবই ভালো লাগে। সত্যি কথা, মানে একটা মানে মানে ওয়ার্ডের একটা প্যাটার্ন আছে। তো সেই জায়গা থেকে একটু কষ্ট হয়েছিল, যেহেতু আমরা একদম স্পষ্ট বাংলা বলি বা ওইরকমভাবে টন্ট আসে না, কিন্তু চেষ্টা করেছি এবং ডাবিংয়ে গিয়ে একটু প্রবলেম হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ পরবর্তী সময় হলে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কতটুকু আমরা সাকসেস হয়েছি রক্ত করতে। দিদি, আমরা জানি যে চা শ্রমিকদের যে জনজীবন সেটা হচ্ছে খুবই নিম্নমানের এবং খুবই কষ্টের। সেখান থেকে আপনি একজন শোবিজের একজন গ্ল্যামার নায়িকা,
ওখানে যাওয়ার পরে ওই জনজীবন দেখার পরে কোন জায়গাটা মনে হয়েছে যে চা শ্রমিকদের নিয়ে কাজ করা উচিত বলে আপনি মনে করেন, এবং ওখানকার মেয়েদের জীবনযাপনে কোন বিষয়ের উপর কাজ করা উচিত বলে আপনি মনে করেন? চা বাগানে কি আমার কাছে একদমই যেটা মানে সিনেমার বাইরে যদি বলা হয় সেটা হচ্ছে যে তারা যে পরিশ্রমটা করে সেই পারিশ্রমিক এখনো অবধি পায় না, সেই ব্যাপারটা আসলে নজর দেওয়া উচিত। এটা হয়তো বা যারা ঊর্ধ্বতন মানুষরা আছেন তারা এটা ভালোভাবে দেখতে পারবেন। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে একটা সময় দেখা যায় যে ওখানে মেয়েরা অত্যন্ত পরিশ্রমী ছেলেদের থেকে, তো এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে সমপরিমাণ যদি হতো তাহলে খুবই ভালো হতো। যেমন ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু মানে চা বাগানে চা তুলতে যাচ্ছে, যখন বাসায় ব্যাক করছে তখন মেয়েটাকে কিন্তু সমস্ত কিছু তার করতে হচ্ছে, সে হেল্পিং হ্যান্ডটা নয়। এই যে সমন্বয় ব্যাপারটা, এটা আসলে আমার মনে হয় যে ঊর্ধ্বতন মানুষরা তারা এটা করতে পারবে। তুমি সিনেমার বাইরে বললাম, বাট সিনেমার ভেতরে যদি বলা হয় আমরা শুটিং করতে গিয়ে ব্যাপারটা অনেক বেশি এনজয় করেছি। আচ্ছা দিদি, এমনিতে বর্তমান তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বর্তমান যারা যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারা প্রত্যেকেই কিন্তু বর্তমান ওটিটির দিকে ঝুঁকছে। তো বর্তমান সময়ে ওটিটিটা কিন্তু খুব বেশি দিন হয়নি, আপনারা যখন শুরু করেছিলেন সেই সময় ওটিটি অতটা চল আমরা দেখতে পাইনি। তো বর্তমান সময়ে ওটিটি জিনিসটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমে আমি বলবো যে আমি যেহেতু একদম ফুল ফেসের হিরোইন, মানে বড় পর্দা থেকে আমার একদম শুরু, তো সেই জায়গা থেকে আমি ওটিটি নিয়ে যখন কাজ স্টার্ট হয়েছিল তখন আসলে সত্যি বলতে ওটিটির প্রতি ওই ধারণা বা ধ্যানটা আমার ছিল না। আমি গত বছর ওটিটিতে একটা প্রোগ্রাম মানে একটা মুভি করেছি, সেটা আপনারা দেখেছেন, ছায়াবাজি। এরপর থেকে আমার বেশ কিছু গল্প আমার কাছে এসেছে, কিন্তু একজন অপু বিশ্বাসকে দর্শক দেখে যেভাবে অভ্যস্ত সেই প্যাটার্ন বা সেই ক্যাটাগরির গল্পটা না আসলে তো আমি অ্যাকসেপ্ট করতে পারি না। তো সেই জন্য আমাকে কিছুটা দিন ওয়েট করতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ হয়তো বা ভেরি সুন ওটিটিতে আবার আমার কোনো কাজ আপনারা দেখতে পাবেন। ওটিটিতে একটি কাজ আপনি করেছেন, হ্যাঁ, যেটা আপনার আরটিভিতে ছায়াবাজি। হ্যাঁ, তো ওটিটিতে যে কাজটা করেছেন সেখানকার যে কাজের যেটা গল্পটা থাকে, যে লাইন আপটা থাকে, এবং সিনেমার ক্ষেত্রে যে লাইন আপটা থাকে, সেটার মধ্যে আপনি ভিন্নতা কি খুঁজে পেয়েছেন বা ভিন্নতা কি দেখেছেন? সিনেমায় যেটা হয়েছে যে অনেক কিছু মনে হয় যে রিয়েলিটি থাকে, কিন্তু সেখানে গানে গানে থাকে, ভালো লাগার মধ্য দিয়ে থেকে, দর্শকদেরকে বিনোদনের মধ্য দিয়ে থাকে। ওটিটিটা না মানে 100% রিয়েলটা করার ট্রাই করে এবং সেটাই ফুটিয়ে তোলে। যেহেতু বড় পর্দা, ওটার সব কিছুই বড়, যেমন সাউন্ড বক্স, স্ক্রিনিং, সব কিছুই অনেক বড়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দুটার মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাইনি, বাট আমার কাছে মনে হচ্ছে একটা গ্ল্যামার আর একটা হচ্ছে রিয়েলিটি। থ্যাংক ইউ দিদি।